নমস্কার, স্যান্দন টিভির পর্দায় মুহূর্তে রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো প্রাইম নিউজে। ইন্ডিয়া জোট অশুভ, কারণ সিপিআইএম এর সন্ত্রাসের সময় বহু কংগ্রেস কর্মী খুন হয়েছে। এখন তারা একে অপরের সাথে হাত মিলিয়েছে। শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ইন্ডিয়া জোটের টুপি নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রী বলেন, ইন্ডিয়া জোট অশুভ, কারণ সিপিআইএম এর সন্ত্রাসে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছে। এখন তারা একে অপরের সাথে হাত মিলিয়েছে। তারা মানুষের কাছে কোনো জবাব দিতে পারবে না। মুখ্যমন্ত্রী আরো বলেন, সিপিআইএম মিথ্যে বলতে পারদর্শী। এত সুন্দরভাবে তারা মিথ্যেকে মানুষের কাছে পরিবেশন করে যেন মনে হয় সেটা সম্পূর্ণ সত্যি কোনো একটি বিষয় তুলে ধরেছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, 2018 সালে সরকার পরিবর্তন হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে। না হলে রাজ্যে সরকার পরিবর্তন হতো না, কারণ কংগ্রেস ভোট আসলে একটা ভাঙ্গা রেকর্ড চালাতো। বলা হতো সরকার পরিবর্তন হয়, কিন্তু মাঝে সরকারের পরিবর্তনের পরিবেশ সৃষ্টি হলেও সেটা পরিবর্তন হয়নি একমাত্র দলের কারণে। বামফ্রন্টের আমলে শ্রমিকরা না খেয়ে মারা গেছে আর মালিক সংস্থা বন্ধ করে ফেলেছে, কিন্তু মধ্যস্থ কমিউনিস্ট ব্যক্তি কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এ পরিস্থিতি বদলেছে ত্রিপুরায়। বর্তমান সরকারের উপর মানুষের ভরসা রয়েছে। আসন্ন নির্বাচনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এবং দুঃখ লাগে, আমি বিধানসভায় বলেছি যে 3 জন কংগ্রেসের এমএলএ আছে, ওনাদেরকে বারবার বলেছি আপনারা গিয়ে উপরে গিয়ে কি খবর দেবেন, কি বলবেন, যাদের মানে হাতে এখনো রক্তের সেই দাগ শুকায়নি, তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন, কি হবে এগুলো করে। মাথা হেড করে ওরা বিধানসভায় বসেছিলাম, ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি নিয়ে যাবেন এখানে। এখন দেখুন ওনারা একই মানে এটাও দেখে যেতে হলো যে সিপিএম এর ঘর থেকে, সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, আর কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়। এটা আমাদের দেখে যেতে হবে। তো এই যে একটা অশুভ জোট, এই কারণে বলছে। কিন্তু এখন একটা মজার জিনিস, আপনারা নিশ্চয়ই আপনারা সবাই ইন্টেলেকচুয়াল ক্লাস, আপনাদের নিজেরাই সেই ইন্টেলেক্ট দিয়ে বোঝার চেষ্টা নিশ্চয়ই করেছেন, যে এখন কিন্তু ওরা লজ্জা বোধ করে যে নিজেকে বলতে যে কংগ্রেস এবং সিপিএম জোট একটা শব্দ এখন বানিয়েছে ওরা, INDIA, ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া জোটের লোক, এর জন্য আমরা এখন আর কংগ্রেস সিপিএম জোট বলে না, আমরা ইন্ডিয়া জোটের লোক। টুপিও দেখলাম কালকে পাল্টে গেছে, সেই লাল ফ্ল্যাগও নেই। এটা অদ্ভুত। প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন কমিউনিস্টদের সমালোচনা করতে ভুল করেননি। তিনি বলেন, ত্রিপুরায় যে কমিউনিস্ট রয়েছে তারা বি ক্যাটাগরির। এ ক্যাটাগরির কমিউনিস্ট রয়েছে পশ্চিমবঙ্গে এবং কেরালায়। বিপ্লব কুমার দেব বলেছেন, কমিউনিস্টরা ভাবত মানুষ যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়ে যাক না কেন, যতক্ষণ না পর্যন্ত কমরেড হবে ততক্ষণ পর্যন্ত সে বুদ্ধিজীবী নয়। আর কংগ্রেস তাদেরই ঘরে ঘরে গিয়ে অ্যাওয়ার্ড দিত। 2014 সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার যখন হয়েছে তখন সব পালিয়ে গেছে। বলে পাকিস্তানকে দিয়ে দেওয়া উচিত জম্মু কাশ্মীরকে, এই বুদ্ধিজীবী বলে এগুলো। কিন্তু রাষ্ট্রদ্রোহী অরুন্ধতী রায় বই লিখে ভারতের বিরুদ্ধে, বুদ্ধিজীবী, বুদ্ধি ভ্রষ্টজীবী। তার জন্য বুদ্ধিজীবী কাকে বলে তাদেরকে সম্মান করা নরেন্দ্র রায় মোদী দেখিয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর দেশকে দেখিয়েছে, দুনিয়াকে দেখিয়েছে। এখন ত্রিপুরা থেকে পদ্মশ্রী পাওয়ার জন্য কাউকে ফর্ম ফিল আপ করতে হবে না, অনলাইনে দিয়ে দিলে আপনি আপ তার ট্যালেন্ট আর তার মেরিটের উপর দিয়ে দেওয়া হয়। আয়োজিত মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রী এবং প্রার্থী এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সভায় বুদ্ধিজীবীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। স্যান্দন টিভি। পুকুরে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু 3 বছর বয়সী এক শিশুর। ঘটনা বিশালগড়ের নদীলাক এলাকায়। এলাকার বাসিন্দা তফাজ্জল হোসেনের 3 বছর বয়সী ছেলে মোহাম্মদ ইজহান
তাফাজ্জল হোসেন কর্মসূত্রে বহিরাজ্যে থাকেন। শনিবার দুপুরে নিজ বাড়িতে খেলার সময় মোহাম্মদ ইজহান বাড়ির পাশে পুকুরের জলে পড়ে যায়। বাড়ির লোকজন ইফতার করার সময় মোহাম্মদ ইজহানের কথা মনে হয়। তারপর শুরু হয় খোঁজাখুঁজি। আচমকা মোহাম্মদ ইজহানের মা দেখতে পান পুকুরের জলে মোহাম্মদ ইজহান ভাসছেন। সাথে সাথে পরিবারের লোকজন তাকে জল থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মোহাম্মদ ইজহানকে মৃত বলে ঘোষণা করে দেন। বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়েছে মোহাম্মদ ইজহানের। ধারণা করা হচ্ছে দীর্ঘ সময় জলের নিচে ছিল সে, যার কারণে তার মৃত্যু হয়েছে। এদিকে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে বিশালগড় থানার পুলিশকে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় ধরে পুলিশ হাসপাতালে যায়নি। শেষ পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষার পর পরিবারের লোকজন মোহাম্মদ ইজহানের মৃতদেহ বাড়িতে নিয়ে চলে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমার মামা তো এই করে বাঁচি গিয়া, তার বাবা বেঙ্গালুরু দায়িত্ব নাই, তার দাদু মারা গেছে কয়েকদিন আগে, তার মা তার দিদের বাড়ি। আমি তো বেশিক্ষণ টেনশন হবে, তার দিদালোক আমার মানুষকে দেখছি তার। এরপরে যে 15-20 মিনিট আধা ঘন্টা মিনিটে শিলাফালা আরম্ভ হয়েছে, এই অবস্থায় দৌড়ে গিয়ে তার এই কি পুকুরে কত বছর? 3 বছর কি পুকুরে পড়ে গেছে। নাম কি? তার নাম এমডি ইজহান বাড়ি। গণতন্ত্র পুনরুদ্ধার ও সংবিধান রক্ষার্থে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা সমর্থনে শনিবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিবি বাজার এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তিনি দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেসকে কোণঠাসা করার জন্য কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। বিধায়ক সুদীপ রায় বর্মন আরও বলেন, প্রতিমা ভৌমিক প্রথমবারের মতো ত্রিপুরা থেকে কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচিত হয়েছেন। এতে তিনিও খুশি, কারণ যখনই দলীয় কর্মী সমর্থকরা বিপদে পড়ত তখনই প্রতিমা ভৌমিক দলীয় কর্মী সমর্থকদের পাশে থাকার জন্য পুরোপুরি ঝাঁপিয়ে পড়তেন। তাহলে এটাই কি ছিল প্রতিমা ভৌমিকের দোষ? কেন তাকে এবার বাদ দেওয়া হলো? প্রশ্ন ছুড়ে দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। লোকসভা নির্বাচনের 3 দিন আগে এই প্রশ্নের উত্তর তিনি জানিয়ে দেবেন বলে এক রহস্যজনক বার্তা ছুড়ে দিলেন। বললেন, এর কারণ এখন জানা থাকলেও তিনি বলতে পারবেন না। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকেও কটাক্ষ করে তিনি বলেন, বোন এবং বোনের পরিবারকে বাঁচানোর জন্য কিরকম খেলা হয়েছে এর কিছু কিছু খবর ইতিমধ্যে প্রচারে চলে এসেছে। তিপ্রাসাদের মধ্যে এমন কি কেউ ছিল না যাকে প্রার্থী করা যায়? এই প্রশ্ন তোলেন তিনি। উনি এমপি, আমরা খুশি উনি মন্ত্রিত্ব পেয়েছেন ত্রিপুরা থেকে। আমরা এই প্রথম কোন মন্ত্রী হলেন, এর আগে হয়েছে বহিরাগতরা। আমরা কিন্তু গর্ববোধ করি প্রতিমা দেবীকে নিয়ে। আমি জিজ্ঞেস করতে চাই, প্রতিমা দেবীর দুষ্টা কোন জায়গায়? প্রতিমা দেবী তো একটা তো আমাকে বলতেই হবে, তারিফ করতেই হবে। প্রতিমা দেবী তো কর্মীদের পাশে থাকতে ভালোবাসে। কর্মীরা বিপদে আপদে পড়লে প্রতিমা দেবী তো কর্মীদের জন্য ছাপাতেন। এটাই কি না দোষ? এটাই কি না দোষ? কেন তাকে বাদ দেওয়া হলো বলুন? বাদ দিয়েছ তাকে যে 4 বছর আগে, আমরা তো বলতে পারবো না, কিন্তু আমরা জানি কারণটা কি। আর এই কারণটা নির্বাচনের 3 দিন আগে আমি বলবো। যখন দেখবেন এই নির্বাচনের প্রচারে একজন নেই প্রচারে, কেন তাকে ড্রপ দেওয়া হলো ত্রিপুরাবাসী জানে না। আবার কেনই বা এখন লোকসভার জন্য আবার ওই যে ত্রিপুরা থেকে লুটে ফুটে নিয়ে যাওয়ার যে পাকাপোক্ত বন্দোবস্ত করেছিল, তাকে আবার পুনরায় এখানে পাঠানো হলো কেন? কি উদ্দেশ্যে?
প্রতিমাকে ড্রপ করলো, महिला ड्रॉप महिला खेपे जाए, लेकिन भरपाई करो वहां पे एक महिला देना है। কেন তিপ্রাসার মধ্যে ওখানে কোনো মহিলা ছিল না, বিজেপির মধ্যে কোনো মহিলা নেই, তিপ্রাসা জনগোষ্ঠী বিজেপির মধ্যে কেউ নেই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য। যে একজন ভাড়াটেকে যে ছত্তিশগড়ে বসবাস করে, আর কালকে খবরের কাগজ আরেকটা নিউজ পাবেন, আগামীকাল খবরের কাগজে আরেকটা ধামাকাটা নিউজ পাবেন। আসল কি কারণে এখানে প্রার্থী করতে হয়েছে, इसका मतलब तिप्रासा जाति गोष्ठी को भूल के अपना बहन और बहन का परिवार पति को बचाने के लिए क्या खेल हुआ है, उसका थोड़ा बहुत अंदाजा कल आपको शाम वाले सवेरे वाले अखबार में मिल जाएगा। নেশা জাতীয় ট্যাবলেট ও সিরিঞ্জ বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক কুখ্যাত নেশা কারবারি। বিশালগড় থানার পুলিশ তাকে নেশা জাতীয় ট্যাবলেট ও সিরিঞ্জ সহ জালে তুলেছে। নেশা জাতীয় ট্যাবলেট এবং সিরিঞ্জ সহ এক নেশা কারবারিকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ। জানা গেছে শনিবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত বিশালগড় রাউতখালা এলাকার প্রান্তোষ দাস গোকুলনগর পণ্ডিত চমুনি এলাকায় বাইক নিয়ে নেশা ট্যাবলেট সহ নেশা গ্রহণের সিরিঞ্জ বিক্রি করতে আসে। তখন গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ নেশা সামগ্রী সহ প্রান্তোষ দাসকে আটক করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, গোকুলনগর উত্তম চৌমুনি এলাকায় জাতীয় সড়কের উপর পুলিশের একটি নাকা পয়েন্ট চেকিং রয়েছে। নেশা কারবারিরা উত্তম চৌমুনি এলাকায় নাকা পয়েন্টের পুলিশের ভয়ে গতিপথ পরিবর্তন করেছে। এখন নেশা কারবারিরা প্রতিনিয়তই শেকেরকোট দারোগাবাড়ি এলাকা দিয়ে ফাঁড়ি পথে নেশা সামগ্রী পাচার করে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে, কিন্তু পুলিশের সেদিকে কোনো নজর নেই, যার ফলে প্রতিদিন নেশা কারবারিরা দারোগাবাড়ি এলাকা দিয়ে ফাঁড়ি পথে নেশা সামগ্রী পাচারের মুক্তাঞ্চল হিসেবে মনে করছেন। স্থানীয়দের দাবি, নেশা পাচার এবং নেশা ব্যবসা বন্ধ করতে খুব শীঘ্রই যেন পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করে নেশা কারবারিদের জালে তুলে। এখন আমি বাড়িতে আইলাম, গাড়ি নিয়ে আমি গাড়ি চালাই বাড়িতে আইলাম। এরপরে শুনতে পারলাম যে পুলিশ নাকি এখানে কি কারে নাকি ধরছে। তো দৌড়ে আইলাম, আয়া দিয়ে নেশা ট্যাবলেট সহ ইঞ্জেকশন সিরিজ সুদ্ধা লইয়া একটা ছেলের বাইক সুদ্ধা আটকাইছে পুলিশ। তারপরে একের পর এক গাড়ি এদিক দিয়ে আসা যাওয়া করতেছে। উত্তম চৌমুনি যে নাকা পয়েন্টটা আছে, এই নাকা পয়েন্টটা থাকা সত্ত্বেও এদিক দিয়ে যত 2 নম্বরই মাল আছে সবকিছু এদিক দিয়ে যায়, আসা যাওয়া করে। কিন্তু এদিকে যদি পুলিশ প্রশাসন এদিকে যদি আমরা এই এরিয়াটার মধ্যে যদি একটু নজর দিত, তাহলে আমরা এই গ্রামবাসীর লেগে অনেকেই খুব সুন্দর ভালো হইতো। কেরে আমরা এই যে যুব সমাজ যে ফুলাফান্ডি আছে, এই ফুলাফান্ডির জীবন বেঁচে যাইতো। কারণ হইল স্থানীয়দের ধারণা, অভিযুক্তের সাথে আরো অনেকেই জড়িত রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে বাকিদের নাম জানতে পারবে পুলিশ। শ্যামদন টিভি। বাড়ির রাস্তা দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। ঘটনা মধুপুর থানার অন্তর্গত দক্ষিণ কোয়াঢেপা এলাকায়। এই ঘটনায় আহত একই পরিবারের স্বামী স্ত্রী সহ তাদের 2 ছেলে। ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে মধুপুর থানায়। মধুপুর রাস্তার অন্তর্গত দক্ষিণ কোয়াঢেপা এলাকার বাসিন্দা আবুল কালাম মিয়া। আবুল কালাম মিয়ার বাড়ির পাশে একটি রাস্তা রয়েছে। এই রাস্তায় সম্পূর্ণ জায়গা আবুল কালাম মিয়ার। তাদের কাছে জায়গার কাগজপত্র রয়েছে। আবুল কালাম মিয়ার বাড়ির পেছনে বাড়ি নজু মিয়ার। আবুল কালাম মিয়ার বাবার জায়গার উপর দিয়ে বাড়িতে যেতে হয় নজু মিয়াকে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে নজু মিয়া আবুল কালামের জায়গার উপর থাকা রাস্তাকে নিজের বলে দাবি করে আসছেন। নজু মিয়া সেই রাস্তাকে নিজের দখলে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে আসছেন। কিছুদিন পূর্বেও একবার আবুল কালাম মিয়ার স্ত্রী এবং পুত্রবধূ শেফালি আক্তারকে সে রাস্তা দখলকে কেন্দ্র করে বেধড়কভাবে মারধর করেছে নজু মিয়া ও তার সাঙ্গপাঙ্গরা। এরই মধ্যে শনিবার সকালে এই রাস্তা নিয়ে আবুল কালাম মিয়ার ছেলে মুর্শিদ আলমের সাথে বাগযুদ্ধে লিপ্ত হয় নজু মিয়া। তখন এগিয়ে যায় মুর্শিদ আলমের স্ত্রী শেফালি আক্তার। অভিযোগ, নজু মিয়া ও তার সাথে থাকা আলমগীর মিয়া শেফালি আক্তারকে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে।
মুর্শিদ আলম, তার দুই ছেলে শরীফ হোসেন ও আরিফ হোসেনকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন শেফালী আক্তার। কাগজ আছে তার কাছে, তো আমরা বলছি ঠিক আছে, তুই কাগজ থেকে তুই কাগজ দিয়ে আমার সামনে আয়, কাগজ দিয়ে দেখাইছিল তুই রাস্তা দেখা ফিরে কোনো ঝামেলা আমার দরকার নেই, ঝামেলা মাতাল করার দরকার নেই। ঠিক আছে, এরপর তুই জানিস না যে একবার যে তোর শাশুড়ি মেরেছিল, তোর পায়ের ফাতা 3টে আড্ডি ভাঙছি, এবার আছে না আবার আমার মানে এরপরে আমার মার দিকে করার পরে তারপর আমি বলছি আমার 10 পরে তোর বাচ্চা আইছে, বাচ্চার ধরার পরে বাচ্চারা ধরেছিল, বাচ্চারা রাত্রে এড়াই লিছে, ইয়ে করলেছে, এরপরে তো হেফলাইছে, হেফলারও ইয়ে করছে, গুলোটার ইয়ে করছে করেছিল আমার ইয়ে, কিন্তু দাদা বাচ্চার বাবুর কিন্তু হাত ভাঙা পা ভাঙা এও গেছে হেরে ইয়ে আমার ছেলে আবার তুলেছিল। এই ঘটনার পর আবুল কালাম মিয়ার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত নজু মিয়া ও আলমগীর মিয়ার বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। শান্তন টিভি। পাশবিক লালসা মেটানোর অভিযোগে নিমাই দাস নামে ৩৫ বছরের যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক। ১৪ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর নিমাই দাস দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারায় সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে বিলোনিয়া আদালতের বিচারক। ২০২০ সালে ৩০ আগস্ট এক ধর্ষণের ঘটনা ঘটে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। ঘটনা দিন রাতে অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিলোনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করেন ধর্ষিতা গৃহবধূ। বিলোনিয়া মহিলা থানাতে যার মামলার নম্বর ৪৪/২০২০। মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ সেদিন রাতে দক্ষিণ সোনাইছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে নিমাই দাসকে। বিলোনিয়া পুলিশ তদন্তক্রমে অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৭৬M, ৩২৫, ৫০৬ ধারা মামলা নিয়ে আদালতের চার্জশিট জমা দেয়। জানা যায় ঘটনার দিন ৩৫ বছরের বয়সী গৃহবধূ ধান খেতে কাজ সেরে বাড়ি ফেরার পথে রুখে দাঁড়ায় নিমাই দাস। সে গৃহবধূকে জবরদস্তি করে নিয়ে যায় পার্শ্ববর্তী জঙ্গলে। গৃহবধূকে সেখানে নিয়ে জোর করে ধর্ষণ করে। ধর্ষণের পর গৃহবধূ সংজ্ঞা হারিয়ে ফেলে। পরে বাড়িতে এসে গৃহবধূ স্বামীর কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর গৃহবধূ ঘটনার দিন রাতে মামলা দায়ের করা হয় থানাতে। পরিবারের লোকজন প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় ধর্ষিতা গৃহবধূকে। জিবি হাসপাতালে কিছুদিন চিকিৎসার পর ফিরে আসে নিজ বাড়িতে। নিমাই দাসের সাজা ঘোষণা হওয়ার পর খুশি গৃহবধূ সহ গৃহবধূর পরিবার। মামলাটি পরিচালনা করেন পিপি সুব্রত ভট্টাচার্য। শঙ্করলাল দত্ত বিবাদী নিমাই দাসকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ করেন। ঘটনাটা ছিল গত 30/8/2020 সালে। এই বিবাদী নিমাই দাস দক্ষিণ সোনাঝুরি এলাকার সাধনমালা ত্রিপুরাকে তার জমিতে কাজ সেরে আসার পথে বিকাল 5:30 সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে। এই ধর্ষণের মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন বিলোনিয়া ওমেন থানার দারোগাবাবু মহিলা স্বপ্না ভৌমিক মহোদয়া। আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল 14 জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন। 14 জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দোষ প্রমাণিত হয়। প্রমাণিত হওয়ার পরে 30/3/2024 তারিখ মাননীয় আদালত নিমাই দাসকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন এবং আর্থিক জরিমানা করেন। শান্তন টিভি। আসন্ন লোকসভা নির্বাচনকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদারকে জয়ী করার লক্ষ্যে বর্ডার গোলচক্কর সংলগ্ন শানমুড়া স্কুলে অনুষ্ঠিত হয় শনিবার এক অনুষ্ঠান। এ সভায় 19 পরিবারের 65 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সামিল হয়। নবাগতদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে পদ্ম শিবিরে বরণ করে নেন প্রার্থী দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন মণ্ডলের সহ সভাপতি তাপস দেব, কাউন্সিলর নিবাস দাস সহ আরো অনেকে।
এদিকে কমলাসাগর বিধানসভা কেন্দ্রেও ভাঙন অব্যাহত রয়েছে বিরোধী শিবিরে। 34 পরিবারের 128 জন ভোটার এদিন যোগদান করে ভারতীয় জনতা পার্টিতে। গেরুয়া পতাকা হাতে তুলে নিয়ে নবাগতদের বরণ করে নেন দলের শীর্ষ নেতৃত্ব বিল্লাল মিয়া। উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা সরকার দেব, মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী, সহ সভাপতি পার্থ সরকার সহ আরো অনেকেই। সার্বিকভাবে আমি আশা রাখবো যে আমাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী করে আমার উপর যে আস্থা বিশ্বাস রেখেছেন, আমি আপনাদের প্রচেষ্টার মাধ্যমে, আপনাদের আন্তরিক চেষ্টার মাধ্যমে সম্মান রাখার চেষ্টা করব। এবং আমি একথাও বলছি, আমি আপনাদের পাশে সবসময় থাকবো। আপনাদের আপদে বিপদে সংকটে সুবিধার জন্য আপনাদের সঙ্গে ছিলেন। আমিও আপনাদের সুবিধা মতো না পারলেও চেষ্টা করব যে সুন্দর চিন্তা ভাবনায় আমি যাতে আপনাদের পরিষেবা দিতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আপনারা শুধু আমার উপরে একটু ভরসা রাখবেন, দেখবেন আমি আপনাদের জিনিসটা হলো এই, আমরা আজকে যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছি তাদেরকে আমি যেমন অভিনন্দন জানাই, তেমনই ভাবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে ওনারা যে আসছেন তার জন্য ধন্যবাদ জানাই। আজকে যে আসার কারণ, সেই কারণটা হলো সবচেয়ে বড় এটা, সেটা হলো সরকার সাথ সরকার বিকাশের নেতা নরেন্দ্র ভাই মোদী, যেখানে প্রথম ঘোষণা দিয়ে এসেছিলেন যে আমি সরকার সাথ সরকার বিকাশ, সরকার প্রকাশ প্রয়াস, সরকার বিশ্বাস নিয়ে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার জন্য বারে বারে ভোট প্রচারে নামার জন্য এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে। এ বৈঠকে উপস্থিত ছিলেন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক নয়ন সরকার এবং ইন্ডিয়া জোট মোহনপুর মহকুমা কমিটির সিপিআইএম ও কংগ্রেস দলের কনভেনার সহ নেতৃত্বরা। বিধায়ক নয়ন সরকার জানিয়েছেন, ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার জন্য বারে বারে ভোট প্রচারে কি বার্তা নিয়ে যাওয়া হবে সে বিষয়কে গুরুত্ব দিয়ে এদিনকার এই বৈঠকের আয়োজন করা হয়। আজকে বৈঠক বলতে এখানে যেটা হয়েছে আমাদের বামুটিয়াতে ইন্ডিয়া জোট, বিশেষ করে যেটা সর্বভারতীয় ক্ষেত্রে হয়েছে, কংগ্রেস সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের জোট, মহাজোট যেটাকে বলে, তো আমাদের সেটারই অঙ্গ হিসেবে যে ইন্ডিয়া জোটের যে প্রার্থী হয়েছেন শ্রীযুক্ত আশিস কুমার সাহা, ওনাকে জয়যুক্ত করার জন্য যে আমাদের রণনীতি, যে রূপরেখা, সেটার বিষয়ে মূলত আমরা উভয় দল মিলে আজকে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি কীভাবে কাজ করব, কীভাবে মানুষকে ভোট দানের জন্য যাতে আমাদের প্রার্থীকে ভোট দেয়, সেই জন্য আমরা কীভাবে যাব মানুষের বাড়ি করে, মানুষের কাছে কীভাবে যাব, সেটার জন্য আমরা মূলত বসে আজকে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে শনিবার তিপ্রামথা দলের কর্মী সমর্থকেরা এক বাজার সভার আয়োজন করে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের খাসিয়া মঙ্গল নতুন বাজারে অনুষ্ঠিত হয় এ বাজার সভা। এ বাজার সভায় উপস্থিত ছিলেন এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলই, দলের শীর্ষ নেতৃত্ব মণিহার দেববর্মা, গীতা দেববর্মা, মহেন্দ্র দেববর্মা সহ অন্যান্য কর্মী সমর্থকরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে জনজাতিদের উন্নয়নের স্বার্থে কৃতি সিং দেববর্মাকে ভোট দেওয়ার আবেদন করেন বক্তারা। পূর্ব ত্রিপুরা আসুক থাই বাই পশ্চিম ত্রিপুরা আসুক থাই চিনি ম কৃষ্ণপুর হংকাই পূর্ব ত্রিপুরা আসুক থাই গলাইও আবনি বাগৈ চিনি পূর্ব ত্রিপুরা হংকাই চিনি বুকুংবারা আসুক থাই সিট এসটি রিজার্ভ সিট লোকসভা আবনি বাগৈ চিনি অপূর্ব ত্রিপুরা ও সাবো বাতাইখা সাবো অর ক্যান্ডিডেট ইনখা হংকাই চিনি রাজ পরিবারনি চিনি অরাজ্যনি রাজকুমারী তথা চিনি মহারানী কৃতি সিং দেববর্মা ব চিনি কাহাম হামিয়া। আসন্ন লোকসভা নির্বাচনে সিপিআইএম, কংগ্রেস সহ 8টি দল ইন্ডিয়া জোটের ডাক দিয়েছে। বামফ্রন্ট মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে জয়যুক্ত করার আহ্বানে র্যালি শেষে সভায় মিলিত হয় ইন্ডিয়া দলের নেতৃত্ব। রাজপথ কাঁপিয়ে র্যালিটি বাজার পরিক্রমা করে পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের সামনে মিলিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য পবিত্র কর। তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। আমরা আবার প্রশ্ন করতে চাই, এটাকে আমরা বৃথা যেতে দেব না, আমরা লড়াই করব। নির্বাচন শেষ হয়ে গেলে পরে যদি প্রয়োজন হয়
আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে এর বিচার আমরা চাইব। যারা দোষী তারা ছাড় পাবে না। অফিসাররা যদি কেউ দায়িত্ব দিয়ে থাকেন এটাকে শেষ করার জন্য, তারও ক্ষমা পাবেন। তাই এই যে মানুষগুলো আজকে এই তাদের উৎফুল্লতার জন্য, ধর্মের জিকিরের জন্য এই প্রাণগুলি চলে গেল। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। সঙ্গে থাকুন শ্যামরন টিভির। শুভরাত্রি।